নিয়তি মানুষের জীবনে কখন কোন রূপে এসে ধরা দেয় তা কেউই আগে থেকে বলতে পারে না। কখনো কখনো মানুষের সবচেয়ে বড় অভিশাপটাই তার জীবনে শ্রেষ্ঠ আশীর্বাদে পরিণত হয়। আজকের গল্পটি কোনো সাধারণ রূপকথা নয়, বরং এমন এক অদ্ভুত এবং হৃদয়বিদারক সত্যি ঘটনার প্রতিচ্ছবি যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। ভাবুন তো, যে মায়ের পরম স্নেহে নিজের মেয়ের ভবিষ্যৎ গড়ার কথা, সেই জন্মদাত্রী না হলেও একজন মা কিভাবে নিজের সন্তানতুল্য মেয়েকে এক কপর্দক শূন্য পথচারী ভিখারির হাতে আক্ষরিক অর্থেই ভিক্ষা হিসাবে তুলে দিতে পারে। হ্যাঁ, ঠিক এমনই এক অবিশ্বাস্য নির্মমতা এবং তারপর ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো নতুন করে জীবন গড়ার এক অসাধারণ আখ্যান আজ আপনাদের শোনাব। শহরের কোলাহল ছাড়িয়ে শান্তিপুর নামের এক ছায়াশুনিবির পাড়ায় মালিনীর এক বিশাল দোতলা বাড়ি ছিল। বাড়িটি যে শহরের সবচেয়ে ধনী ব্যক্তিদের মতো রাজপ্রাসাদ ছিল তা নয়, তবে এর বাইরের সাজসজ্জা এতটাই পরিপাটি আর সুন্দর ছিল যে এক নজরে যে কেউই ধরে নেবে এই বাড়ির বাসিন্দাদের জীবনে সুখ বা প্রাচুর্যের কোনো কমতি নেই। সদর দরজার সামনেই ছিল চমৎকার এক চিলতে বাগান, যেখানে সারা বছরই রকমারি ফুলের মেলা বসে থাকত। দোতলার বারান্দায় কাঙানো দুধ সাদা পর্দাগুলো প্রায়শই মিষ্টি বাতাসে দোল খেত এবং পুরো বাড়িটিতে সব সময় এক নিখুঁত পরিচ্ছন্নতা বজায় থাকত। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই সুন্দর আর সুসজ্জিত দেয়ালের আড়ালে বসবাসকারী একটি মেয়ের জীবন ঠিক ততটাই অন্ধকার আর বিষাদগ্রস্ত। মেয়েটির নাম ছিল নন্দিনী। সদ্য ২১-এ পা দেওয়া নন্দিনী মায়াবী বড় বড় চোখ, এক ঢাল ঘন কালো চুল আর চেহারায় এমন এক স্বর্গীয় নিষ্পাপ ভাব ছিল যা প্রথম দেখাতেই যে কারো মন জয় করে নেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এই অপরূপা মেয়েটির মুখের মিষ্টি হাসিটা যেন বহু বছর আগেই কোথায় হারিয়ে গিয়েছিল। নন্দিনী যখন নিতান্তই ছোট, তখনই তার আপন মা পৃথিবী ছেড়ে বিদায় নেন। এরপর তার বাবা বাধ্য হয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন। এই নতুন মা অর্থাৎ মালিনী প্রথম দিকে নন্দিনীর প্রতি অসম্ভব ভালো মানুষের অভিনয় করত, কিন্তু দিন গড়ানোর সাথে সাথে তার আসল নিষ্ঠুর রূপটি প্রকট হতে শুরু করে। মালিনীর চোখে নন্দিনী কখনোই তার নিজের মেয়ে হয়ে উঠতে পারেনি, বরং সে ছিল এক মূর্তিমান আপদ। মালিনী তাকে এমন এক বোঝা মনে করত যাকে সে যে কোনো উপায়ে নিজের জীবন থেকে চিরতরে বিদায় করতে পারলেই বাঁচে। নন্দিনী কিন্তু যথেষ্ট মেধাবী আর শিক্ষিতা ছিল। সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা এই মেয়েটির বই পড়ার প্রতি ছিল প্রবল ঝোঁক, কিন্তু মালিনী কখনোই তাকে নিজের পায়ে দাঁড়ানোর বা সামনে এগোনোর সামান্যতম সুযোগটুকুও দেয়নি। গোটা বাড়ির যাবতীয় উদাস্ত পরিশ্রম তাকে দিয়েই করানো হতো। কাক ডাকা ভয়ে ঘুম থেকে ওঠা, সবার জন্য রান্না করা, পুরো বাড়ি পরিষ্কার রাখা, এমনকি বাজারের থলি টানা, সব দায়িত্বই ছিল একা নন্দিনীর কাঁধে। এত কিছুর পরও যদি কাজে সামান্যতম কোনো ত্রুটি হতো, তবে মালিনী সবার সামনে তাকে এমনভাবে অপমান করত যা ভাষায় প্রকাশ করার মতো নয়। সেদিন ছিল এক প্রখর উত্তপ্ত দুপুর। চারদিকের হাওয়া গরম হলেও আকাশে বিক্ষিপ্ত মেঘের আনাগোনা ছিল। নন্দিনী রান্নাঘরের হাঁসফাঁস গরমে দুপুরের খাবার তৈরিতে ব্যস্ত, আর মালিনী বসার ঘরে সোফায় গায়ে লিয়ে দিয়ে আরাম করে টিভি দেখছিল। হঠাৎ সদর দরজার বাইরে থেকে এক কাতর কণ্ঠস্বর ভেসে এলো, "মা জননী, দুটো খেতে দিলে ঈশ্বর আপনার ভালো করবেন।" এই অসময়ের ডাকে মালিনী চরম বিরক্ত হয়ে টিভির শব্দ কমিয়ে গজগজ করতে করতে মূল দরজার দিকে এগিয়ে গেল। সশব্দে দরজাটা খুলতেই তার সামনে এক দীর্ঘকায় যুবক এসে দাঁড়াল। বয়স আনুমানিক ২৬-এর কোঠায় হবে। মুখ ভর্তি উস্কো খুস্কো দাড়ি, রুক্ষ চুল এবং পরনের পুরনো জামাকাপড় ধুলোবালিতে মাখামাখি। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তার চোখের দৃষ্টিতে অদ্ভুত এক মায়াময় ভদ্রতা লুকিয়েছিল। তাকে দেখলে কোনোভাবেই কোনো খারাপ বা নেশাগ্রস্ত মানুষ বলে মনে হয় না। এই যুবকের নাম ছিল অনিকেত। গত কয়েক বছর ধরে সে এই শহরের এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেরিয়ে মানুষের কাছে হাত পেতে নিজের পেট চালাত। মালিনী তাকে পা থেকে মাথা পর্যন্ত তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখল এবং অত্যন্ত কটাক্ষ করে বলে উঠল, "তোর মতো এত জোয়ান একটা ধেড়ে ছেলে ভিক্ষে করতে এসেছে, একটুও লজ্জা করে না তোর? গতর খেটে কাজ কেন করিস না?" অনিকেত লজ্জায় নিজের দৃষ্টি নত করল। সে অত্যন্ত ধীর গলায় উত্তর দিল,
কাজ কেউ দিলে তো করে নেব মা, আমি যে পড়াশুনো কিছুই জানি না। ঠিক সেই মুহূর্তেই বাড়ির ভেতর থেকে নন্দিনী এক গ্লাস ঠান্ডা জল নিয়ে দরজার কাছে এসে দাঁড়াল। দরজায় দাঁড়ানো অনিকেতের ওপর চোখ পড়তেই সে যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। লোকটার বাহ্যিক অবয়বে দারিদ্র্যে স্পষ্ট ছাপ থাকলেও তার চোখের গভীরে কোনো মলিনতা বা নোংরামি ছিল না। সেখানে শুধু জমাট বেঁধেছিল না বলা কষ্ট, তীব্র একাকিত্ব আর ভাগ্যের কাছে হেরে যাওয়া এক অসহায় মানুষের চরম শূন্যতা। নন্দিনী কোনো কথা না বলেই জলের গ্লাসটা তার দিকে বাড়িয়ে দিল। অনিকেত প্রচণ্ড অবাক হয়ে নন্দিনীর মুখের দিকে তাকিয়ে রইল, কারণ সমাজের মানুষ সাধারণত তাকে দেখলেই বিরক্তি নিয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দিত। তার জীবনে হয়তো এটাই প্রথমবার ছিল যখন কেউ তাকে একজন জলজান্ত মানুষ হিসেবে সম্মান দিয়ে একটু জল খেতে দিয়েছিল। সে খুব সন্তর্পণে গ্লাসটা নিয়ে অস্ফুট স্বরে বলল, অনেক ধন্যবাদ। ঠিক তখনই মালিনী হঠাৎ করে কুৎসিতভাবে হাসতে শুরু করল। তার সেই অস্বাভাবিক হাসি শুনে খোদ নন্দিনীও অস্বস্তিতে কেঁপে উঠল। তোর তো ভিক্ষা চাই, তাই না? মালিনী তীক্ষ্ণ গলায় অনিকেতকে লক্ষ্য করে বলল। অনিকেত কিছুই বুঝতে না পেরে ধীরে ধীরে মাথা নাড়ল। পরের মুহূর্তেই মালিনী যা করল তার জন্য কেউ প্রস্তুত ছিল না। সে সজোরে নন্দিনীর হাত চেপে ধরে তাকে অনিকেতের দিকে আক্ষরিক অর্থেই ধাক্কা দিয়ে দিল। একে তুই নিয়ে যা, আমার তরফ থেকে তোর জন্য এটাই ভিক্ষা। এই অলুক্ষণে মেয়ের এখন বিয়ের বয়স হয়েছে, আর আমি এর পেছনে এক কানা করিও খরচ করতে রাজি নই। তুই একেই তোর সাথে দূর করে নিয়ে যা। এই ভয়ঙ্কর কথাটি শোনামাত্র নন্দিনীর চোখ আতঙ্কে বড় বড় হয়ে গেল। তার প্রথমটায় মনে হল হয়তো তার সৎ মা কোনো নিষ্ঠুর রসিকতা করছে, কিন্তু মালিনীর মুখের দিকে তাকিয়ে সে শিউরে উঠল। সেখানে রসিকতার লেশমাত্র নেই, আছে শুধু তীব্র ঘৃণা আর বিরক্তি। মা, আপনি এসব কি বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? নন্দিনীর গলা কান্নায় আর ভয়ে কেঁপে উঠল, কিন্তু মালিনী রাগে অগ্নিশর্মা হয়ে হিসহিস করে উঠল। আমি অক্ষরে অক্ষরে সত্যি বলছি, তুই আমার কাছে একটা বিশাল বোঝা। তোর বিয়ে দিতে গেলে আমার লাখ লাখ টাকা খেসারত দিতে হবে। তার চেয়ে অনেক ভালো তুই এই ভিখারির সাথে এখনই এই বাড়ি থেকে দূর হয়ে যা। পরিস্থিতি দেখে অনেকে তো প্রচণ্ড ঘাবড়ে গেল। সে পিছিয়ে গিয়ে তড়িঘড়ি করে বলল, না না মা, আমি এই ঘরের মেয়েকে কিভাবে নিজের সাথে নিয়ে যেতে পারি? আমার তো নিজেরই রাতে মাথা গোজার কোনো ঠিকানা নেই। তাতে আমার কি বয়েই গেল? মালিনী চরম রূঢ়তার সাথে জবাব দিল। আজকের পর থেকে এই অলক্ষী মেয়ে আর কোনোভাবেই এই বাড়িতে থাকতে পারবে না। একে তুই রাস্তায় রাখবি না ডাস্টবিনে ফেলবি, সেটা তোর ব্যাপার। নন্দিনীর দুচোখ বেয়ে অঝরে জল নামতে শুরু করল। সে শেষবারের মতো একটু করুণা আর আশ্রয়ের আশায় তার মায়ের দিকে তাকাল, কিন্তু মালিনী অত্যন্ত নির্দয়ভাবে মুখ ঘুরিয়ে নিয়ে দরজাটা আধ জড়ানো করে দিল। সেই চরম অপমানজনক মুহূর্তে নন্দিনী খুব পরিষ্কারভাবে বুঝতে পারল যে মিথ্যে সম্পর্কটাকে সে বছরের পর বছর ধরে একা হাতে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে আসছিল, সেই সম্পর্কের মৃত্যু অনেক আগেই হয়ে গেছে। সে আর একটি বাক্যও ব্যয় না করে সোজা নিজের ঘরে চলে গেল। ঘরে পা রাখতেই তার চোখ আটকে গেল দেয়ালের এক কোণে রাখা তার মৃত বাবার ছবিটার উপর। হু হু করে জল গড়িয়ে পড়তে লাগল তার গাল বেয়ে। সে খুব সন্তর্পণে ছবিটিতে একবার হাত বুলিয়ে নিল, যেন শেষবারের মতো বাবার আশীর্বাদ নিচ্ছে। তারপর আলমারি খুলে নিজের পুরনো ছোট্ট একটা ব্যাগ বের করে তাতে নিত্য ব্যবহার্য কয়েকটি সাধারণ জামাকাপড় আর নিজের প্রিয় কয়েকটা বই পুরে নিল। এই সামান্য কয়টি জিনিসই ছিল তার গোটা দুনিয়া। ব্যাগ হাতে নন্দিনী যখন ভারী পায়ে সদর দরজা দিয়ে বেরিয়ে এলো, তখন দেখল অনিকেত হতবম্ব হয়ে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে। তার চেহারায় তীব্র অস্থিরতা আর অপরাধবোধ স্পষ্ট বোঝা যাচ্ছিল। তুমি আমার সাথে ভুল করেও যেও না, অনিকেত কাচুমাচু হয়ে অত্যন্ত নিচু স্বরে বলল। আমি নিজেই জানি না কাল আমার পেটে ভাত জুটবে কিনা, বা আমার জীবন কোন অন্ধকারে তলিয়ে যাচ্ছে। নন্দিনী অনিকেতের চোখের দিকে তাকালো এবং তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিষণ্ণ ম্লান হাসি। সেই হাসির মাঝে লুকিয়েছিল পাহাড় সম কষ্ট আর ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ার এক স্পষ্ট ছায়া। যে ঘরে চার দেয়ালে নিজের বিন্দুমাত্রও কোনো সম্মান বা অধিকার নেই, সেখানে অপমানিত হয়ে পড়ে থাকার চেয়ে অজানার উদ্দেশ্যে যে কোনো অচেনা রাস্তায় বেরিয়ে পড়া অনেক বেশি সম্মানের। দীর্ঘশ্বাস ফেলে কথাগুলো বলে নন্দিনী বাড়ির গেট পেরিয়ে বাইরের রাস্তায় পা বাড়াল। অনিকেত কিংকর্তব্য বিমূঢ় হয়ে কয়েক মুহূর্ত সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তারপর আর কোনো উপায় না দেখে সেও ধীরে ধীরে নন্দিনীর পিছু পিছু হাঁটতে শুরু করল।
ওদিকে মালিনী এক স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, যেন সে নিজের কাঁধ থেকে পাহাড় সমান এক জঞ্জাল চিরতরে ছুঁড়ে ফেলতে পেরেছে। কিন্তু সেই মুহূর্তে তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে হতভাগ্যা মেয়েটিকে সে আজ রাস্তার ভিখারির হাতে অবলীলায় তুলে দিল, সেই মেয়েটি একদিন তার জীবনের সবচেয়ে বড় কাল আর শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। ধীরে ধীরে গোধূলি পেরিয়ে সন্ধ্যা নামতে শুরু করল শহরের বুকে। রাস্তায় হালকা কিন্তু ঠান্ডা বাতাস বইছিল। নন্দিনী একদম নিশ্চুপ হয়ে আপন মনে হাঁটছিল, আর অনিকেত একটু পরপর আর চোখে তার দিকে তাকাচ্ছিল। সে তার ক্ষুদ্র বুদ্ধিতে কিছুতেই হিসেব মেলাতে পারছিল না যে কিভাবে এমন সম্ভ্রান্ত ঘরের একটি মেয়ে এত সহজে নিজের সাজানো জীবন পেছনে ফেলে তার মতো এক পথের ভিখারির সাথে রাস্তায় নেমে আসতে পারে। বেশ অনেকটা পথ নীরবে হাঁটার পর অনিকেত আর থাকতে না পেরে খুব সাবধানে জিজ্ঞেস করল, তোমার কি একটুও ভয় করছে না? আমি তো কিছুই চিনি না বা জানি না। নন্দিনী থমকে দাঁড়িয়ে একদৃষ্টে সন্ধ্যার ধূসর আকাশের দিকে তাকাল। তার চোখে তখনও হালকা ভেজা ভাব। খুব শান্ত গলায় সে উত্তর দিল, ভয় তো মানুষের তখন লাগে যখন তার খুব কাছের আপনজনেরা তাকে ছেড়ে চলে যায়। আর সেই ছেড়ে যাওয়ার আঘাত পেতে পেতে এখন তো ব্যাস আমার অভ্যাস হয়ে গেছে। নতুন করে হারানোর আর কিছুই নেই আমার। এই কথা শুনে অনিকেত একেবারে নিশ্চুপ হয়ে গেল। জীবনে সে প্রথমবারের মতো গভীরভাবে অনুভব করল যে তার সামনে হেঁটে চলা এই অভিজাত মেয়েটি বাইরে থেকে দেখতে যতটা শক্ত আর অবিচল মনে হচ্ছে, ভেতর থেকে সে ততটাই ক্ষতবিক্ষত আর ভেঙে পড়া। হাঁটতে হাঁটতে রাতের গভীরতার সাথে সাথে দুজনেই শহরের একদম শেষ প্রান্তে এক পুরনো আর ভাঙাচোরা বাসস্ট্যান্ডে এসে পৌঁছাল। এখানেই অনিকেত সাধারণত তার অধিকাংশ রাতগুলো কাটাত। সে অত্যন্ত ইতস্তত করে আমতা আমতা স্বরে বলল, দেখো, এখনো সময় আছে, তুমি চাইলে কাল সকালেই নিজের বাড়িতে ফিরে যেতে পারো, আমি কিছু মনে করব না। কিন্তু নন্দিনী খুব দৃঢ়তার সাথে আস্তে করে মাথা নাড়ল। না, ওই বাড়িটার দরজা আমার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে, ওটা আর আমার বাড়ি নেই। রাত যত বাড়তে লাগল, পরিস্থিতি তত খারাপ হতে শুরু করল। হঠাৎ করেই আবহাওয়ার খামখেয়ালিপনায় মুষলধারে বৃষ্টি শুরু হল, সাথে কনকনে ঠান্ডা বাতাস। পাতলা জামা পরা নন্দিনী শীতে থরথর করে কাঁপতে শুরু করল। এটা দেখে অনিকে তার এক মুহূর্ত দেরি না করে তার ঝোলা থেকে নিজের ব্যবহার করা একমাত্র পুরনো আর জীর্ণ কম্বলটি বের করে পরম যত্নে নন্দিনীর গায়ে জড়িয়ে দিল। আর তুমি তুমি কি গায়ে দেবে? নন্দিনী অবাক হয়ে জিজ্ঞেস করল। অনিকেত বৃষ্টির মধ্যেই তার স্বভাবসুলভ হালকা হাসি হাসল। আরে, আমার তো এসব রাস্তায় থাকা আর ভেজার রোজকার অভ্যেস আছে, তুমি চিন্তা করো না। সে নিজে সেই কনকনে ঠান্ডায় সারা রাত ছাদের ফুটো দিয়ে পড়া বৃষ্টির জলে ভিজতে থাকল, কিন্তু নিজের শরীর আড়াল করে নন্দিনীকে যতটা সম্ভব বৃষ্টির ছাড় থেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করে গেল। ভোরবেলা যখন চারপাশ একটু ফর্সা হল, নন্দিনীর চোখ খুলতেই সে এক অদ্ভুত দৃশ্য দেখল। অনিকেত তার জন্য ভাড়ে করে কোথা থেকে গরম চা নিয়ে এসে সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটার পরনের জামাকাপড় তখনও সম্পূর্ণ ভেজা, ঠোঁট শীতে কাঁপছে, কিন্তু চেহারায় রয়েছে এক প্রশান্তির হাসি। এই নাও, চাটা খেয়ে নাও, এখনো বেশ গরম আছে। নন্দিনী চাটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে অনিকেতের দিকে তাকিয়ে রইল। এই সাধারণ ছেলেটা আর্থিক দিক থেকে চরম দরিদ্র হতে পারে, কিন্তু তার মনটা যে কতটা বিশাল আর মানবিক তা বুঝতে নন্দিনীর আর বাকি রইল না। ঠিক সেই বৃষ্টি ভেজা সকালেই নন্দিনী নিজের মনে মনে একটি ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে প্রতিজ্ঞা করল যে এবার থেকে সে আর কোনোভাবেই অনিকেতকে রাস্তায় রাস্তায় হাত পেতে ভিক্ষা করতে দেবে না। সে যে কোনো মূল্যে অনিকেতের এই অভিশপ্ত জীবনটাকে আমূল পাল্টে দেবে। আর হয়তো এই দীর্ঘ জীবনে এই প্রথমবার তার মনে হল যে তার জীবনটা কাল দুপুরে ওই বাড়ি থেকে বেরোনোর সাথেই শেষ হয়ে যায়নি, বরং তার জীবনের আসল লড়াই আর গল্পের শুরু তো এইমাত্র হতে চলেছে। সারা রাতের সেই প্রবল বর্ষণের পর সকালের আবহাওয়াটা অদ্ভুত রকমের শান্ত আর স্নিগ্ধ হয়ে উঠেছিল। পুরনো বাস স্ট্যান্ডের বাইরের খানাখন্দে বৃষ্টির জল জমে কাদা হয়েছিল, এবং সাধারণ মানুষজন ছাতা হাতে যে যার নিজের প্রতিদিনের ব্যস্ত জীবনে এদিক ওদিক ছুটছিল। কিন্তু সেই ব্যস্ত জনসমুদ্রের মাঝে বাস স্ট্যান্ডের এক অন্ধকার কোণায় বসে নন্দিনী এক নাগাড়ে শুধু অনিকেতকে পর্যবেক্ষণ করছিল। অনিকেত কিছুটা দূরে রাস্তার মোড়ে দাঁড়িয়ে পথচারীদের কাছে হাত পেতে ভিক্ষা চাইছিল। কেউ তাকে একেবারেই না দেখার ভান করে পাশ কাটিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছিল, কেউ দয়া করে 2 টাকার একটা কয়েন ছুড়ে দিচ্ছিল, আবার কেউ বা তাকে অযথাই অত্যন্ত কটু আর নোংরা কথা শুনিয়ে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছিল।
এই দৃশ্যগুলো দেখে নন্দিনীর বুকের ভেতর অদ্ভুত এক তীব্র যন্ত্রণা হচ্ছিল। সে জীবনে প্রথমবারের মতো খুব কাছ থেকে অনুভব করল যে পেটের ক্ষুধার চেয়েও অনেক বেশি কষ্টদায়ক হল সমাজ আর মানুষের তাচ্ছিল্য ভরা দৃষ্টি, যা মানুষের আত্মসম্মানকে তিলে তিলে শেষ করে দেয়। কয়েক ঘন্টা পর অনেকের যখন ক্লান্ত হয়ে আবার তার কাছে ফিরে এলো, তখন তার জীর্ণ হাতের মুঠোয় জমা হয়েছে মাত্র ৩০টা টাকা আর দুটো সস্তা শুকনো বনরুটি। সে অদ্ভুত এক সারল্যের সাথে হাসতে হাসতে একটা বনরুটি নন্দিনীর দিকে বাড়িয়ে দিল। এই নাও, খেয়ে নাও, কাল সকাল থেকে তো পেটে দানাটুকুও পড়েনি তোমার। নন্দিনী যন্ত্রের মতো বনরুটিটা হাতে নিল বটে, কিন্তু তার চোখ স্থির হয়ে আটকে রইল অনিকেতের ঘামে ভেজা চেহারার দিকে। সে নিজের মনেই হিসাব মেলাতে পারছিল না যে এত সহজ সরল আর ভালো মনের একজন মানুষ শেষমেশ ভাগ্যের কোন নিষ্ঠুর পরিহাসে রাস্তায় ভিখারির এই করুণ অবস্থায় এসে পড়ল। আচ্ছা, তুমি কি জন্ম থেকেই সবসময় এমনই ছিলে? নন্দিনী খুব সন্তর্পণে আস্তে করে জিজ্ঞেস করল। অনিকেত প্রশ্নটা শুনে কয়েক মুহূর্ত একেবারে চুপ হয়ে রইল। তার চোখ দুটো যেন স্মৃতির অতলে হারিয়ে গেল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে হালকা হাসল। না গো, যখন খুব ছোট ছিলাম তখন এক মহামারীতে বাবা মা দুজনেই মারা যায়। আমার নিজের বলতে যে কাকা ছিল, সে জালিয়াতি করে আমাদের থাকার বাড়িটা বিক্রি করে দিয়ে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। পেটের দায়ে কিছুদিন একটা নোংরা হোটেলে বাসন মাজার কাজ করেছি। তারপর একদিন হোটেলের মালিক নিজের দোষ ঢাকতে আমার নামে চুরির মিথ্যে অপবাদ দিয়ে সেখান থেকেও আমাকে তাড়িয়ে দিল। এরপর আর যাব কোথায়? আমার জীবন চিরকালের মতো এই রাস্তাতেই এসে দাঁড়াল। তার গলার স্বরে জমাট বাঁধা চাপা কষ্ট ছিল ঠিকই, কিন্তু আশ্চর্যের বিষয় হল পৃথিবীর কারো প্রতি তার কোনো অভিযোগ বা রাগ ছিল না। এই অদ্ভুত নির্বিকার ব্যাপারটা নন্দিনীর কাছে সবচেয়ে বেশি আলাদা আর সম্মানের মনে হল। সে মনে মনে নিজের নেওয়া সিদ্ধান্তটাকে আরও একবার পাকাপোক্ত করে নিল যে এখন থেকে সে অনিকেতের জীবনটাকে আর কোনোভাবেই এই অন্ধকারে পড়ে থাকতে দেবে না। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। দুজনেই সেই বাসস্ট্যান্ডের কোণাতেই বসে রইল। হঠাৎ করেই নন্দিনীর তীক্ষ্ণ নজর গিয়ে পড়ল রাস্তার ঠিক ওপারে দেওয়ালে সাঁটানো একটা বিবর্ণ পোস্টারের দিকে। সেখানে লেখা ছিল যে কাছের একটি বড় মুদিমালের গুদামে মাল ওঠানো নামানোর জন্য জরুরি ভিত্তিতে একজন হেল্পার বা সহায়কের প্রয়োজন। নন্দিনী এটা দেখা মাত্রই যেন কারেন্টের শক খাওয়ার মতো উঠে দাঁড়াল। চলো, ওঠো এক্ষুনি, সে তাগাদা দিয়ে বলল। অনিকেত চোখ বড় বড় করে অবাক হয়ে তাকে দেখতে লাগল। অসময়ে হঠাৎ কোথায় যাব? তোমার জন্য কাজ খুঁজতে। অনিকেত কথাটা শুনে খুব করুণভাবে হেসে ফেলল। আরে পাগলি, আমার মতো একজন নোংরা ভিখারিকে কে তার জায়গায় কাজ দেবে? কাজ কে দেবে সেটা আমার উপর ছাড়ো, আমি তোমাকে কাজ পাইয়ে দেব। নন্দিনীর গলার স্বরে এই প্রথমবার এতটা জোর আর আত্মবিশ্বাস ঝরে পড়ছিল। দুজনে মিলে হেঁটে সেই নির্দিষ্ট গুদামের কাছে গিয়ে পৌঁছাল। ভেতরে উকি দিয়ে দেখা গেল এক বয়স্ক মোটা লোক চশমা চোখে দিয়ে চেয়ারে বসে গভীর মনোযোগে হিসেবের খাতা মেলাচ্ছে। নন্দিনী কোনো দ্বিধা না করে সোজা ভেতরে গিয়ে তার সাথে কথা বলা শুরু করল। প্রথমে তো ম্যানেজার বাবু অনিকেতের ধুলো মাখা চেহারা আর ভিখারির মতো পোশাক দেখে সোজা মুখের উপর না করে দিল, কিন্তু নন্দিনী এত সহজে হার মানার পাত্রী ছিল না। সে অত্যন্ত শান্ত অথচ জোরালো যুক্তিতে বলল, স্যার, আপনি শুধু এনাকে একবারের জন্য সুযোগ দিয়ে দেখুন, আমি গ্যারান্টি দিচ্ছি, যদি ওনার কাজের সামান্যতম খারাপ কিছু দেখেন বা ফাঁকিবাজি পান, তবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন, একটা পয়সাও দিতে হবে না। নন্দিনীর এই নাছোড়বান্ধা আত্মবিশ্বাস আর মার্জিত কথা বলার ধরন লোকটিকে হয়তো ভেতরে ভেতরে বেশ প্রভাবিত করেছিল। সে একটু ভেবে অনিকেতকে দুদিনের ট্রায়ালে কাজে রেখে দিতে রাজি হয়ে গেল। অনিকেতের নিজেরই নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না যে সে সত্যিই একটা কাজ পেয়েছে। গুদামের বাইরে বেরিয়ে আসতেই সে কৃতজ্ঞতায় ভরা চোখে নন্দিনীর দিকে তাকাল। তুমি তুমি আমার মতো একজন রাস্তার ভিখারির জন্য এত কিছু কেন করলে? তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল। নন্দিনী ম্লান অথচ খুব সুন্দর একটা হাসি উপহার দিল। কারণ আমার এই ছোট জীবনে আজ পর্যন্ত কেউ আমার জন্য কোনোদিন নিঃস্বার্থভাবে কিছু করেনি, যেটা তুমি কাল রাতে নিজের কম্বলটা দিয়ে করেছ। এই ছোট্ট কথাটা শুনে অনিকেত পলকহীন দৃষ্টিতে কিছুক্ষণ তার দিকে তাকিয়েই রইল। সেই বিকেলে জীবনের প্রথমবার তার বুকের বাঁ পাশে নন্দিনীর জন্য এক অদ্ভুত পবিত্র আর সম্পূর্ণ আলাদা এক অনুভূতির জন্ম হল, যার নাম সে নিজেও জানত না। পরের দিন ভোরবেলা থেকে অনিকেত
একেবারে নতুন উদ্যমে তার জীবনের প্রথম সম্মানজনক কাজ শুরু করে দিল। সকালে সবার আগে গুদামে পৌঁছনো, ভারী ভারী মালপত্র ট্রাকে তোলা বা নামানো, পুরো গুদাম পরিষ্কার রাখা, কোনো কিছুতেই তার কোনো ক্লান্তি ছিল না। সে যেন নিজের জীবনের সবটুকু শক্তি দিয়ে এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছিল। সন্ধ্যায় যখন সে হাড় ভাঙা খাটুনি শেষে প্রচণ্ড ক্লান্ত হয়ে ফিরে আসত, তখন নন্দিনী তার জন্য পরম যত্নে গরম চা বানিয়ে অপেক্ষা করত। ততদিনে তারা দুজনে মিলে নিজেদের জমানো সামান্য কিছু টাকা দিয়ে বাসস্ট্যান্ডের ওই খোলা রাস্তার বদলে বস্তির ধারে একটি খুব ছোট চালার ঘর ভাড়ায় নিয়ে থাকতে শুরু করেছিল। ঘরটা আয়তনে খুবই ছোট আর জীর্ণ ছিল ঠিকই, তবে সেখানে ছিল অভাবনীয় এক শান্তি। সেখানে পদে পদে খোঁটা দেওয়ার কেউ ছিল না, বিনে পয়সার চাকরানি ভাবার কেউ ছিল না, আর ছিল না কোনো অহেতুক ঘৃণা। রাতে খাওয়া দাওয়ার পর দুজনে মিলে মাদুর পেতে অনেকক্ষণ ধরে জীবনের নানা গল্প করত। নন্দিনী প্রতিদিন নিয়ম করে রাতে তাকে অ আ ক খ থেকে শুরু করে পড়াশোনা শেখাত। মাঝে মাঝে পুরনো খাতার পাতায় বড় বড় করে গোটা গোটা অক্ষরে অনিকেতের নামটা লিখে দিত, আর অনিকেত সেটা দেখে ছোট বাচ্চাদের মতো অদ্ভুত এক আনন্দে মেতে উঠত। আচ্ছা, আমার এই বয়সে এসে এমন স্লেট পেন্সিল নিয়ে পড়তে বসে অদ্ভুত লাগে না তোমার? অনিকেত একদিন রাতে সলজ্জভাবে জিজ্ঞেস করল। নন্দিনী খিলখিল করে হেসে দিল। বোকা ছেলে, নতুন কিছু শেখার আবার নির্দিষ্ট কোনো বয়স হয় নাকি? এভাবেই ধীরে ধীরে চরম দারিদ্র্যের মধ্যেও দুজনের মনের মধ্যকার সব দূরত্ব আর দেয়ালগুলো যেন জাদুর মতো শেষ হতে শুরু করল। একদিন সন্ধ্যায় গুদাম থেকে কাজ সেরে ফেরার পথে হঠাৎ করে আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি শুরু হলো। দুজনেই দৌড়ে গিয়ে রাস্তার ধারে বন্ধ হয়ে থাকা একটি চায়ের দোকানের টিনের চালার নিচে আশ্রয় নিল। বাতাসের বেগ এতটাই প্রবল ছিল যে চালার নিচে দাঁড়িয়ে থাকার পরও বৃষ্টির বড় বড় ফোঁটা ছাঁট হয়ে তাদের চোখে মুখে এসে পড়ছিল। নন্দিনী আনমনে নিজের ভিজে যাওয়া চুলের গোছা ঠিক করছিল, আর অনিকেত একটু দূর থেকে একেবারে নিশ্চুপ হয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকে দেখছিল। ঠিক সেই প্রবল বৃষ্টির মুহূর্তে সে জীবনের প্রথমবার খুব গভীরভাবে অনুভব করল যে সে নন্দিনীকে শুধু শ্রদ্ধাই করে না বা পছন্দই করে না, সে আসলে এই মেয়েটিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে শুরু করেছে। ঠিক তখনই দমকা হাওয়ার এক প্রবল ধাক্কায় আর রাস্তার পিছল কাদায় নন্দিনী ভারসাম্য হারিয়ে পড়ে যেতে লাগল। কিন্তু চোখের পলকে অনিকেত ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে তার হাতটা শক্ত করে ধরে ফেলল। কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল যেন সময়। দুজনের চোখ একেবারে একে অপরের দৃষ্টির সাথে গভীরভাবে মিলে গেল। চারপাশে তখন পাগলপাড়া বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার শব্দ হচ্ছিল, কিন্তু তাদের দুজনের মনে হলো যেন পুরো পৃথিবী হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেছে। নন্দিনীর বুকের ভেতর হৃৎপিণ্ডটা তীব্র বেগে কাঁপতে শুরু করল। সে লজ্জায় আস্তে করে নিজের হাতটা ছাড়িয়ে নিল, তবে তার বৃষ্টির জলে ভেজা চেহারায় ফুটে উঠল এক আনবিল লাজুক হাসি। সেই রাতেই যখন দুজনে তাদের ছোট ঘরে মাদুরে বসেছিল, তখন হঠাৎ করে এলাকার বিদ্যুৎ চলে গেল। গোটা ঘরটিতে হালকা অন্ধকার নেমে এলো। শুধু রাস্তার ল্যাম্পপোস্টের আবছা আলো জানলা দিয়ে ভেতরে আসছিল। বাইরে তখনও বৃষ্টির একটানা রিমঝিম আওয়াজ। অনেকের জানলার শিক ধরে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। সে খুব আস্তে কিন্তু গম্ভীর গলায় বলল, জানো নন্দিনী, যদি সেই অভিশপ্ত দিনটাতে তুমি আমার সাথে ওই বাড়ি থেকে না বেরিয়ে আসতে, তবে হয়তো আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত ওই রাস্তাতেই কুকুরের মতো ভিক্ষাই করে যেতাম। নন্দিনী তার এই কথা শুনে উঠে এসে তার পাশে দাঁড়াল। আর যদি সেই দিন তুমি আমাকে তোমার আশ্রয়টুকু না দিতে, তবে হয়তো আমি সারা জীবন ওই নরকে থেকেই গুমড়ে গুমড়ে কিলে তিলে মরতাম। দুজনেই এই চরম সত্যি কথাগুলো অনুধাবন করে হালকা হাসল। তারপর কয়েক মুহূর্তের এক অদ্ভুত নীরবতার পর অনিকেত আবন আস্তে করে বলে উঠল, জানো, তোমার এই ছন্নছাড়া জীবনে আসার পর থেকে এই প্রথমবার আমার মনে হয় যে রাস্তায় পড়ে থাকা ওই ভিখারিটা নয়, আমিও একজন রক্তমাংসের সম্মানজনক মানুষ। এই কথাটুকু শুনতেই নন্দিনীর দুই চোখ কান্নায় ছলছল করে উঠল। সে তার জীবনে প্রথমবারের মতো গভীরভাবে অনুভব করল যে সত্যিকারের ভালোবাসা সবসময় শুধু বড় অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স আর ধনী মানুষদের মাঝেই সীমাবদ্ধ থাকে না। কখনো কখনো জীবনযুদ্ধে চরমভাবে হেরে যাওয়া এবং ভেঙে পড়া দুজন নিঃস্ব মানুষও শুধু তাদের ভালোবাসার জোরে একে অপরের গোটা দুনিয়া হয়ে উঠতে পারে। এদিকে গল্পের অন্য পিঠে শহরের সেই অভিজাত পাড়ায় মালিনীর জীবনে যেন শনির দশা নেমে এসেছিল। তার জীবন ধীরে ধীরে এক চরম বিপর্যয়ের দিকে এগোতে শুরু করেছিল। নিজের বিলাসবহুল জীবনযাত্রা বজায় রাখতে গিয়ে সে যে আত্মীয়ের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার নিয়েছিল, সেই আত্মীয় এখন বারবার লোক পাঠিয়ে টাকা ফেরত চাইছিল। মালিনীর কোনো রোজগার না থাকায় বাড়ির প্রতিদিনের খরচ লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছিল, আর এর ওপর গোদের ওপর বিষক পড়ার মতো পাড়াপড়শি আর পরিচিত মানুষেরাও তাকে নিয়ে আড়ালে আবডালে নানান কদর্য কথা বলা শুরু করে দিয়েছিল। পুরো শান্তিপুর কলোনির ঘরে ঘরে মোড়ে মোড়ে এখন একটাই আলোচনা ছিল, মালিনী কেমন ডাইনি মা
যে কিনা নিজের তরুণী সৎ মেয়েকে এক নোংরা রাস্তার ভিখারির হাতে তুলে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষেরা তার মুখের ওপর সরাসরি কিছু বলার সাহস পেত না ঠিকই, তবে আড়ালে তাকে নিয়ে চরম হাসি ঠাট্টা আর ব্যঙ্গবিদ্রুপ করতে শুরু করেছিল। এই সামাজিক বয়কট আর অপমান মালিনীকে ভেতর ভেতর তুষের আগুনের মতো কুড়ে কুড়ে সাচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তার মিথ্যে অহংকার আর দম্ভ তখনও বিন্দুমাত্র শেষ হয়নি। তার তখনও দৃঢ় বিশ্বাস ছিল যে নন্দিনী ঠিক রাস্তায় কয়েকদিন কষ্ট পেলেই বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে তার পায়ে এসে পড়বে। কিন্তু তার এই দম্ভের আড়ালে জানা ছিল না যে মেয়েটিকে সে নিজের সবচেয়ে বড় বোঝা মনে করে ডাস্টবিনের মতো বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই মেয়েটি এখন নিজের শক্তিতে আরেকজন মৃতপ্রায় মানুষের জীবন জাদুর মতো বদলে দিচ্ছে। এভাবে কেটে গেল আরও কয়েকটা মাস। গুদামের বয়স্ক মালিক অনিকেতের অমানুষিক পরিশ্রম, কাজের প্রতি একাগ্রতা আর সততা দেখে মুগ্ধ হয়ে তার বেতন এক লাফে বেশ কিছুটা বাড়িয়ে দিলেন। এখন অনিকেত আর ছেঁড়া বা পুরনো জামা পরে না, সে নিজের টাকায় কেনা পরিষ্কার ইস্ত্রি করা পোশাক পরে তাজে যায়। তার হাঁটা চলায়, কথাবার্তায় এক অন্যরকম আত্মবিশ্বাস ফিরে আসতে শুরু করেছিল। একদিন সন্ধ্যায় সে কাজ থেকে ফেরার সময় তার হাতে একটা ছোট্ট রঙিন কাগজে মোড়ানো প্যাকেট ছিল। এটা আবার কি আনলে? মালিনী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। অনিকেত একটু লাজুক হেসে মাথা চুলকে বলল, এটা শুধু তোমার জন্য। মালিনী অবাক হয়ে প্যাকেটটি খুলতেই দেখল তার ভেতরে রাখা আছে খুব সুন্দর চকচকে রূপোর একটা ছোট্ট পায়েন, বলতে নূপুর। আমার জীবনের প্রথম প্রমোশনের রোজগারের বাড়তি টাকাটা দিয়ে এটা তোমার জন্য কিনেছি। অনিকেত খুব আবেগতাড়িত হয়ে হাসতে হাসতে বলল। এই সামান্য উপহারটুকু দেখে নন্দিনীর চোখে আনন্দাশ্রু চলে এলো। সে নিজের ছোটবেলার পর কখনো কল্পনাও করতে পারেনি যে কেউ কোনোদিন তাকে এত ভালোবেসে, এত অধিকার নিয়ে নিজের উপার্জনের টাকা দিয়ে কোনো জিনিস উপহার দেবে। সে কোনো কথা না বলে আস্তে করে রূপোর পায়েনটি নিজের পায়ে পরে নিল। অনিকেত মুগ্ধ হয়ে শুধু সেই দৃশ্যটাই দেখতে লাগল। সেই জাদুকরী মুহূর্তে তাদের দুজনের মন যেন একে অপরের আরও হাজার গুণ কাছে এসে গিয়েছিল। কিন্তু তাদের এই সুখের স্বর্গে একেবারেই ধারণা ছিল না যে তাদের জীবনে খুব শিগগিরই এমন এক অপ্রত্যাশিত ঝড় ধেয়ে আসতে চলেছে যা চারপাশের অনেক হিসাব নিকাশ পাল্টে দেবে। আর সেই অমোঘ ঝড়ের সাথেই শুরু হতে চলেছে মালিনীর করা পুরনো পাপের কড়ায় গণ্ডায় হিসেব চুকানোর পালা। সময় তার নিজের নিয়মেই ধীরে ধীরে পাল্টাচ্ছিল। যে অনিকেতকে একসময় রাস্তার মোড়ে দেখলে তথাকথিত সভ্য মানুষেরা বিরক্তি নিয়ে চোখ ফিরিয়ে নিত বা তাড়িয়ে দিত, আজ সেই অনিকেতই বাবুদের মতো পরিষ্কার পোশাক পরে সম্মানের সাথে কাজে যেত। তার হাঁটার ধরন, কথা বলার ভঙ্গি, এমনকি মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলার ধরনটাও পুরোপুরি বদলে গিয়েছিল। আর সবচেয়ে বড় কথা হল, এখন আর তার চোখে সেই ভিখারির অসহায়তা বা করুণা ভিক্ষা দেখা যেত না, বরং সেখানে ঝকঝক করত সুন্দর ভবিষ্যতের এক উজ্জ্বল আশা। আর এই সমস্ত অসাধ্য সাধন শুধুই একটি জেদি মেয়ের অদম্য চেষ্টার কারণে সম্ভব হয়েছিল। নন্দিনী, সেই অভাগিনী নন্দিনী, যাকে তার নিজের সৎমা বোঝা মনে করে এক ভিখারির হাতে তুলে দিয়েছিল। তাদের সেই ছোট্ট ভাড়ার ঘরে এখন দারিদ্র্য অবশ্যই ছিল, কিন্তু তার চেয়েও অনেক বেশি ছিল স্বর্গীয় শান্তি। রাতে দুজনে একসাথে বসে সাধারণ খাবার খেত, আগামী ভবিষ্যতের রূপরেখা নিয়ে কথা বলত, আর মাঝে মাঝে হাসতে হাসতে হঠাৎ দুজনেই অদ্ভুতভাবে চুপ হয়ে যেত। কারণ অতীত তাদের এতই আঘাত দিয়েছিল যে দুজনেরই মনের কোনো এক কোণায় ভয় লুকিয়েছিল। কোথাও এই বহু কষ্টে পাওয়া সুখ আবার হঠাৎ করে তাদের কাছ থেকে কেউ ছিনিয়ে না নেয়। এক রাতে অনিকেত যখন কাজ থেকে ফিরে এলো, তখন তার চেহারায় এক অন্যরকম অদ্ভুত চমক আর উত্তেজনা ছিল। সে দরজায় কড়া নাড়তেই নন্দিনী স্বভাবসুলভ হাসিমুখে দরজা খুলে তার সামনে এলো। কিন্তু পরের মুহূর্তেই কিছু বুঝে ওঠার আগেই অনিকেত হঠাৎ করে আবেগের বশে তার দুটো হাত শক্ত করে ধরে ফেলল। কি হলো তোমার? শরীর ঠিক আছে তো? নন্দিনী এই আকস্মিকতায় বেশ ঘাবড়ে গেল। অনিকেতের দু চোখ আনন্দের জলে ভিজেছিল, কিন্তু ঠোঁটে ছিল এক চওড়া তৃপ্তির হাসি। নন্দিনী, আজ মালিক আমার কাজ দেখে আমাকে সাধারণ হেল্পার থেকে গুদামের মেন সুপারভাইজার বানিয়ে দিয়েছেন। এই অভাবনীয় খবরটি শোনা মাত্র নন্দিনীর চোখ খুশিতে চকচক করে উঠল। সত্যি বলছ? এটা তো অনেক বড় দায়িত্ব। অনিকেত বাচ্চাদের মতো প্রবল উৎসাহে মাথা নাড়ল। হ্যাঁ, উনি আজ সবার সামনে বলেছেন যে আমি নাকি এই গুদামের সবচেয়ে পরিশ্রমী আর বিশ্বাসের যোগ্য লোক। এই কথা বলতে বলতেই অনিকেতের গলা আবেগে ধরে এলো।
কারণ জীবনের এই ২৬টা বছরে এই প্রথমবার বাইরের কোনো মানুষ তার মতো একজন রাস্তার ছেলের ওপর এতটা ভরসা আর বিশ্বাস স্থাপন করেছিল। নন্দিনী এই আনন্দের মুহূর্তে আর নিজের আবেগ আটকাতে পারল না। সে খুশিতে আত্মহারা হয়ে অনিকেতকে জড়িয়ে ধরল। কয়েক মুহূর্তের জন্যে দুজনেই শুধু একে অপরের হৃৎস্পন্দন অনুভব করে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। বাইরে তখন আবার হালকা বৃষ্টির রিমঝিম শব্দ শুরু হয়েছে, আর সেই জীর্ণ ঘরের ভেতরে প্রবল আঘাতে ভেঙে পড়া দুজন মানুষের জীবন যেন জাদুর মতো আবার নতুন করে জোড়া লাগছিল। পরের দিন অনিকেত সুপারভাইজার হিসেবে প্রথমবারের মতো নতুন কেনা পোশাক পরে কাজে যাওয়ার জন্য প্রস্তুত হল। নন্দিনী তাকে একদম সদর দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলো। অনিকেত কাজে যাওয়ার পথে বারবার পেছন ফিরে ফিরে নন্দিনীকে দেখছিল, আর প্রতিবারই চোখাচোখি হতেই নন্দিনী মিষ্টি করে হেসে দিচ্ছিল। অনিকেতের আজ বারবার মনে হচ্ছিল এই পৃথিবীতে অন্তত একজন মানুষ আছে যে সারাদিন তার জন্য পথের দিকে চেয়ে অপেক্ষা করে। কিন্তু শহরের সেই অন্য কোণায়, বিলাসবহুল শান্তিপুর কলোনিতে, মালিনীর সাজানো জীবন তখন তাসের ঘরের মতো ছিন্ন ভিন্ন হতে শুরু করেছিল। তার চরম আর্থিক অবনতি আর অহংকারের কারণে সমাজের মানুষেরা তার থেকে সম্পূর্ণ দূরত্ব তৈরি করতে শুরু করে দিয়েছিল। কলোনির মহিলারা এখন আর আড়ালে নয়, প্রকাশ্যে তাকে নিয়ে ছিছি করত। কেমন পাষাণী মা গো, নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে আস্ত একটা ভিখারির সাথে রাস্তায় তাড়িয়ে দিল। এই নোংরা কথাগুলো হাওয়ার বেগে আশপাশের সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। এর ওপর মালিনী যে প্রভাবশালী আত্মীয়ের কাছ থেকে প্রচুর টাকা ধারে নিয়েছিল, সে এখন আর লোক না পাঠিয়ে রোজ নিজে দলবল নিয়ে বাড়িতে এসে হুমকি দিয়ে টাকা চাইতে শুরু করেছিল। একদিন তো সে রাস্তার মাঝে সবার সামনে মালিনীকে চরমভাবে অপমান করে দিল। যে ডাইনি মহিলা অন্যদের সাজানো জীবন বরবাদ করতে পারে, সে তো আজ নিজে রাস্তায় নামতে চলেছে। আমার টাকা না দিলে আমি তোকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। এই চরম অপমানের কথা শুনে মালিনী ভেতর থেকে একেবারে কেঁপে উঠল। কিন্তু তার বিষাক্ত অহংকার তখনও পুরোপুরি ভাঙেনি। সে তখনও নিজের মনে মনে সান্ত্বনা খুঁজত এই ভেবে যে একদিন ঠিকই নন্দিনী ভিখারির অত্যাচারে অতিষ্ঠ হয়ে কাঁদতে কাঁদতে তার পায়ে এসে পড়বে। কিন্তু ভাগ্য যে তার জন্যে অন্য এক চিত্রনাট্য লিখে রেখেছিল, তা সে ঘুণক্ষরেও টের পায়নি। দেখতে দেখতে কেটে গেল আরও কয়েকটা মাস। অনিকেত এখন তার নতুন বেতনের সুবাদে বেশ কিছু টাকা ব্যাংকে জমিয়ে ফেলেছিল। এখন সে শুধু গুদামে মালপত্র দেখাশোনার কাজই করত না, বরং মালিকের বয়সের কারণে সে গুদামের সমস্ত জটিল হিসেব নিকেশ আর কাগজপত্রের কাজেও দারুণভাবে সাহায্য করতে শুরু করেছিল। কারণ নন্দিনী তাকে রাতে এদিনে রীতিমতো ভালোভাবেই পড়া আর হিসেব কষা শিখিয়ে দিয়েছিল। অনিকেত এখন আর সেই রাস্তার ভিখারি নেই, সে একজন দায়িত্বশীল মানুষে পরিণত হয়েছে। একদিন সন্ধ্যায় দুজনে শহরের পুরনো মন্দিরের বাইরের সিঁড়িতে বসে হাওয়া খাচ্ছিল। বাতাস বেশ ঠান্ডা আর আরামদায়ক ছিল। নন্দিনী নিশ্চুপ হয়ে আকাশের দিকে তাকিয়ে তারার মেলা দেখছিল। ঠিক তখনই অনিকেত খুব ইতস্তত করে আস্তে করে ডাকল, নন্দিনী, আমি আমি যদি আজ তোমার কাছে একটা খুব বড় কিছু চাই, তুমি কি আমাকে সেটা দেবে? নন্দিনী একটু অবাক হয়ে হালকা হাসল। কি এমন জিনিস চাইবে তুমি? আমার তো নিজের বলতে কিছুই নেই। অনিকেত কিছুক্ষণ একেবারে চুপ রইল, যেন সে নিজের মনের ভেতরের ঝড়টাকে সামলানোর চেষ্টা করছিল। তারপর বুক ভরে শ্বাস নিয়ে কাপা গলায় বলল, আমি আমি তোমার পুরো জীবনটা চাই। এই অপ্রত্যাশিত কথাটি শোনামাত্র নন্দিনীর শ্বাস যেন কয়েক সেকেন্ডের জন্য আটকে গেল। সে প্রবল বিস্ময় নিয়ে অনিকেতের চোখের দিকে তাকাল। সেখানে কোনো জোর ছিল না, ছিল প্রত্যাখ্যানের এক হালকা ভয় আর নিখুঁত পবিত্র ভালোবাসা। আমি আমি তোমাকে সারা জীবনের জন্য আমার নিজের করে বিয়ে করতে চাই। অনিকেত অত্যন্ত সাবধানে নিচু স্বরে কথাটি শেষ করল। নন্দিনীর দু চোখ বেয়ে বাঁধ ভাঙা জল চলে এলো। নিজের এই ছোট জীবনে সে কত অপমান, কত বঞ্চনা সহ্য করেছে, কিন্তু আজ সে এমন একজন মানুষের দেখা পেয়েছে যে তাকে কোনো বাতিল করা মাল বা বোঝা মনে না করে ভালোবেসে নিজের জীবনের সবচেয়ে আপন আর মূল্যবান জিনিস হিসেবে গ্রহণ করতে চাইছে। সে মুখে কোনো উত্তর না দিয়ে শুধু আস্তে করে নিজের ডান হাতটা অনিকেতের হাতের উপর রাখল। অনিকেতের কাছে এর চেয়ে বড় কোনো উত্তরের আর প্রয়োজন ছিল না। এর ঠিক কিছুদিন পরেই দুজনে সেই পুরনো মন্দিরে খুব সাধারণভাবে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে বিয়ে করে নিল। সেখানে কোনো আত্মীয়ের ভিড় ছিল না, কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান বা ঢোল সানাইয়ের বাজনা ছিল না, ছিল না কোনো লোক দেখানো মেকি ব্যাপার।
কিন্তু সেই অতি সাধারণ বিয়েটিতে ছিল পৃথিবীর সবচেয়ে নিখাদ আর পবিত্র ভালোবাসা। বিয়ের পর যখন অনিকেত পরম মমতায় নন্দিনীর স্মৃতিতে লাল সিঁদুর পরিয়ে দিল, তখন নন্দিনী নিজেকে আর আটকাতে না পেরে হু হু করে কেঁদে ফেলল। কারণ নিয়তির কি অদ্ভুত বিচার, যাকে তার সৎ মা পথের ভিখারির কাছে সামান্য ভিক্ষা হিসেবে তাচ্ছিল্য ভরে দিয়ে দিয়েছিল, আজ সেই অবাঞ্ছিত মেয়েটি সেই ভিখারির জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আর খুশিতে পরিণত হয়েছে। বিয়ের পর এই নতুন দম্পতির জীবন ধীরে ধীরে আরও দ্রুত উন্নতির দিকে এগোতে শুরু করল। গুদামের বয়স্ক মালিকের কোনো ছেলেপুলে ছিল না, আর তিনি অনিকেতের পরিশ্রম ও অটুট সততার ওপর এতটাই মুগ্ধ ছিলেন যে তিনি আনুষ্ঠানিকভাবে অনিকেতকে তার ব্যবসার পার্টনার বানিয়ে নিলেন। এখন তাদের কাছে থাকার মতো খুব সুন্দর একটা নিজস্ব ঘর ছিল, সামাজিক সম্মান আর ভালো জীবন ছিল, আর সবচেয়ে বড় কথা হল যে কোনো বিপদে তারা দুজনে একে অপরের পাহাড়ের মতো ঢাল হয়ে সাথে ছিল। কিন্তু নিয়তির গল্প কখনোই এখানে শেষ হয়ে যায় না, কারণ এবার প্রকৃতির নিয়মে মালিনীর কৃতকর্মের চরম হিসাব চুকানোর পালা চলে এসেছিল। একদিন সকালে হঠাৎ করেই পুলিশের একটি গাড়ি সাইরেন বাজিয়ে সোজা শান্তিপুর কলোনির মালিনীর বাড়ির সামনে এসে থামল। পুলিশ তাকে অ্যারেস্ট করার পর পাড়ার লোক জানতে পারল যে নিজের বিলাসবহুল শখ মেটাতে মালিনী যে জমির কাগজের উপর জাল সই করে ব্যাংক থেকে বিশাল অঙ্কের লোন নিয়েছিল, তার আসল মালিক জালিয়াতির অভিযোগ দায়ের করেছে। ব্যাংক সরাসরি তার নামে ফ্রড কেস করে দিয়েছিল। কলোনির সব মানুষেরা, যারা একসময় তার দাপটে ভয়ে চুপ থাকত, আজ তারা সবাই মজা দেখার জন্য রাস্তায় ভিড় করে দাঁড়াল। এই সেই সব মানুষ আজ যারা তার ধ্বংসলীলা খুব উপভোগ করছিল। মালিনী চরম আতঙ্কিত হয়ে ঘাবড়ে গিয়ে এদিক ওদিক অসহায়ভাবে দেখতে লাগল। কিন্তু ওই ভিড়ের মধ্যে থেকে তাকে সাহায্য করার জন্য একটা মানুষও সামান্যতম এগিয়ে এলো না। ঠিক সেই চরম অসহায় মুহূর্তেই তার নজর গিয়ে পড়ল রাস্তার একটু দূরে উল্টো দিকে এসে থামা একটি নতুন ঝকঝকে গাড়ির উপর। সেই গাড়ি থেকে দরজা খুলে অত্যন্ত আভিজাত্যের সাথে নিচে নামল নন্দিনী আর তার স্বামী অনিকেত। দুজনের পরনেই অত্যন্ত রুচিশীল পোশাক, চেহারায় প্রতিষ্ঠিত মানুষের আত্মবিশ্বাস আর চোখে এক গভীর প্রশান্তি। মালিনী এই দৃশ্য দেখে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সে নিজের মনে মনে হাজারবার আশা করেছিল যে নন্দিনীর জীবন ওই ভিখারির সাথে রাস্তায় রাস্তায় ধুঁকে ধুঁকে নষ্ট হয়ে যাবে, কিন্তু আজ তার সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটিকে তার নিজের ফেলে আসা জীবনের চেয়েও কয়েক হাজার গুণ বেশি সুখী আর প্রতিষ্ঠিত দেখাচ্ছিল। মালিনী এবার সত্যি সত্যি ভেঙে পড়ল। সে পুলিশের হাত ছাড়িয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে নন্দিনীর পায়ের কাছে বসে পড়ল। আমাকে এই অপমান থেকে বাঁচা মা, আমাকে জেলে যেতে দিস না। তার গলা চরম আতঙ্কে কাঁপছিল। কিন্তু নন্দিনী কয়েক মুহূর্ত একেবারে পাথরের মতো চুপ রইল। তার চোখের সামনে সিনেমার পর্দার মতো ভেসে উঠল ঠিক কয়েক বছর আগের সেই অভিশপ্ত দুপুরের কথা, যখন এই মহিলাই তাকে এক গ্লাস জলের মতো অবলীলায় এক ভিখারির হাতে ভিক্ষা হিসেবে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেদিন আমাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার সময় আপনার একবারও মনে পড়েনি যে আমি আপনার আপন না হলেও এই বাড়িরই মেয়ে ছিলাম? নন্দিনী অত্যন্ত শীতল আর শান্ত গলায় প্রশ্নটি করল। মালিনীর দু চোখ থেকে অনুশোচনার অঝোর ধারা বইতে শুরু করল। তার অহংকারের পাহাড় আজ মাটিতে মিশে গেছে। জীবনে প্রথমবার সে নিজের করা পাপ আর কৃতকর্মের ভয়ঙ্কর ভুলটা হাড়ে হাড়ে বুঝতে পারছিল। অনিকেত এতক্ষণ চুপ থাকলেও এবার আস্তে করে সে নন্দিনীর দিকে তাকাল। সে খুব ভালো করেই বুঝে গেল যে নন্দিনীর মনে তার ফেলে আসা অতীতের জন্য তীব্র কষ্ট আর অভিমান অবশ্যই আছে, কিন্তু কোনো নোংরা প্রতিহিংসা বা ঘৃণা নেই। কিছুক্ষণ পর নন্দিনী একটা দীর্ঘশ্বাস ফেলে পুলিশের অফিসারকে উদ্দেশ্য করে খুব শান্ত গলায় বলল, অফিসার, আইন তার নিজের নিয়ম মেনে নিজের কাজ করবে, কিন্তু অন্তত একজন মানুষ হিসেবে মানবতার খাতিরে এনাকে সবার সামনে আর অপমান করবেন না, উনাকে সসম্মানে নিয়ে যান। নন্দিনীর মুখে এই কথাটি শুনেই অনিকেতের ঠোঁটের কোণে এক গর্বের হাসি ফুটে উঠল, কারণ ঠিক এটাই ছিল মালিনী আর নন্দিনীর চরিত্রের সবচেয়ে বড় পার্থক্য। একজন নিজের ক্ষমতা থাকতেও শুধু ঘৃণা আর অপমান দিয়েছিল, আর অন্যজন সব হারিয়ে চরম কষ্ট পাওয়ার পরও নিজের ভেতরের মানবতা আর শিক্ষাকে বিসর্জন দেয়নি।
কয়েক মাস পর আদালতের বিচারে জালিয়াতির দায়ে মালিনীকে চরম সাজা শোনানো হল। ক্ষতিপূরণ দিতে গিয়ে তার এত সাধের বিলাসবহুল বাড়ি আর সমস্ত সম্পত্তি নিলামে চলে গেল এবং তাকে বেশ লম্বা সময়ের জন্য জেলের অন্ধকার কুঠুরিতে বন্যী থাকতে হল। এদিকে গল্পের অন্য প্রান্তে সব ঝড়ঝাপটা পেরিয়ে নন্দিনী আর অনিকেতের জীবন এখন কানায় কানায় আনন্দে ভরে উঠেছিল। একদিন পড়ন্ত বিকেলে দুজনেই তাদের নতুন ফ্ল্যাটের বড় ব্যালকনিকে দাঁড়িয়েছিল। আকাশ হালকা মেঘলা আর মিষ্টি বাতাস বইছিল। অনিকেত পেছন থেকে এসে পরম আদরে নন্দিনীর হাতটা নিজের হাতের মুঠোয় নিল। জানো নন্দিনী, যদি সেই দিন তুমি জেদ করে আমার সাথে পথে না নামতে, সে আকাশের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, তাহলে হয়তো আমি সারা জীবন ওই বাসস্ট্যান্ডেই মানুষের কাছে হাত পেতে ভিক্ষাই করতে থাকতাম। নন্দিনী তার কাঁধে মাথা রেখে হালকা হাসল। আর যদি সেই বৃষ্টির রাতে তুমি আমাকে ওই তোমার পুরনো কম্বলের আশ্রয়টুকু না দিতে, তবে হয়তো আমি সারা জীবন একটু সত্যিকারের ভালোবাসার জন্যই পথে পথে তড়পাতে থাকতাম। দুজনেই একে অপরের চোখের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হেসে দিল। নিচে রাস্তায় অসংখ্য মানুষেরা যে যার নিজের দৈনন্দিন জীবনে ব্যস্ত হয়ে ছুটছিল, কিন্তু ওপরে সেই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা এই দুজন মানুষ যেন পুরো পৃথিবীর কাছে এই কথার এক জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছিল যে মানুষের ভাগ্য কখনো তার অভিশপ্ত অতীত দিয়ে লেখা যায় না, বরং তার সুন্দর মন আর অদম্য ইচ্ছেশক্তি তার নিয়তি ঠিক করে দেয়। আর হয়তো এটাই মানব জীবনের সবচেয়ে সুন্দর এবং অমোঘ সত্য যে কখনো কখনো যাকে এই দুনিয়ার সবচেয়ে বড় বর্জনীয় জিনিস বা ভুল বলে ছুঁড়ে ফেলে দেয়, যোগ্য হাতের ছোঁয়ায় সেই জিনিসটি একদিন সবচেয়ে দামি রত্নে পরিণত হয়।